আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আমি আশরাফুল হক। আমি আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এবার শুধু একটি ভিডিও নয়, আমি নতুন একটি ভিডিও সিরিজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আরকি। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি খুবই অসাধারণ একটি টপিক। টপিকটির নাম হচ্ছে ডকার। আমরা ডেভেলপাররা আমাদের ডেভ স্কিলটাকে যারা নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই, তাদের জন্য ডকার, কুবারনেটিস, জেনকিন্স, গিটহাব অ্যাকশন এবং এই প্রসেসগুলো ব্যবহার করে কীভাবে একটি CI/CD পাইপলাইন তৈরি করা যায়, এই বিষয় সম্পর্কে একটা সুন্দর জ্ঞান থাকা বা ধারণা থাকাটা কিন্তু আমাদের জন্য বিশেষ প্রয়োজন। এছাড়াও সিস্টেম ডিজাইন এবং সফটওয়্যার আর্কিটেকচার সম্পর্কে পারদর্শী হতে গেলেও আমাদের সবারই, বিশেষ করে আমরা যারা ডেভ লেভেলে আছি, আমরা যারা ডেভেলপার, আমরা বিভিন্ন প্রজেক্টে যারা কাজ করে থাকি, তাদের ডেভঅপস এবং ডেভসেকঅপস সম্পর্কে কিন্তু আমাদের জানতেই হবে। তাহলে আর দেরি কেন, চলেন শুরু করে ফেলা যাক এই অসাধারণ জার্নিটা এখনই। তো চলেন এবার আমরা আমাদের ডকার নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করে ফেলি। তো প্রথম যে বিষয়টা আসবে আমাদের ডকার শেখার শুরুতেই, সেটা হচ্ছে যে হোয়াট অ্যান্ড ওয়াই, তার ডকার জিনিসটা আসলে কি এবং কেন আসলে আমাদের জীবনে ডকার প্রয়োজন, তাই না? সো চলেন তাহলে আমরা সর্বপ্রথম এই দুটো প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেওয়া শুরু করি যে আসলে ডকার কি এবং কেন আসলে আমাদের জীবনে ডকার দরকার, এবং ঠিক আমাদের জীবনের কোন প্রবলেমটা সলভ করতে আসলে আমাদের জীবনে ডকার এসেছে। ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা শুরু করার জন্য আমরা প্রথমত ধরেন আমি একজন ডেভেলপার, আমরা দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি আমি একজন ডেভেলপার, যিনি আমি আসলে একটা আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে থাকি। ঠিক আছে? এবং আমি ধরে নিচ্ছি যে আমরা একটা নোটজেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবো এখন। ঠিক আছে? সেটা হতে পারে আমি এখন নোটজেসের কথা বলছি, আমি একজন পাইথন ব্যবহার করে হয়তো আমি কোনো একটা অ্যাপ্লিকেশন বানাতে পারি, ডটনেট ইউজ করে হয়তো আমি কোনো একটা অ্যাপ্লিকেশন বানাতে পারি আর কি। ঠিক আছে? তো ধরে নিচ্ছি যে আমি একজন ডেভেলপার এবং আমি নোটজেস অ্যাপ্লিকেশন আমি আসলে নিয়ে কাজ করবো আর কি। তো সর্বপ্রথম একজন ডেভেলপারের কি দরকার হয়? একটি কম্পিউটার দরকার হয়। সেটা ল্যাপটপ হতে পারে, সেটা ডেস্কটপ হতে পারে, বা আমার একটা কম্পিউটার থাকতে হবে আর কি। ঠিক আছে? এখন যেহেতু আমি নোটজেস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চাই, তো আমার অবশ্যই কিন্তু আমার এই কম্পিউটারে বা এই মেশিনে, হ্যাঁ, এটা ল্যাপটপ ডেস্কটপ যেটাই হোক না কেন, সেখানে কিন্তু নোটজেস ইনস্টল করা থাকতে হবে। ওকে? আমরা সবাই জানি, আমি যদি PHP অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, আমার মেশিনে PHP ইনস্টল করা থাকতে হবে। PHP নিয়ে কাজ করতে চাইলে আমার মেশিনে PHP ইনস্টল করা থাকতে হবে, তাই না? এবং ঠিক একইভাবে আমি যেহেতু নোটজেস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবো, সো আমার মেশিনে নোটজেস ইনস্টল করা থাকতেই হবে। আমি কিন্তু এখানে এই বিষয়টাতে কিন্তু আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি আর কি। কেমন? অর্থাৎ আমার লোকাল মেশিনে অবশ্যই নোটজেস ইনস্টল করা থাকতে হবে। এছাড়াও ধরেন আমি এমন একটা প্রজেক্টে কাজ করছি, সেখানে ডিপেন্ডেন্সিতে হয়তো React.js আছে, আমার অ্যাপ্লিকেশন অনেক সোর্স কোড তৈরি হয়ে যাবে, MongoDB হয়তো আমি ডেটাবেস হিসেবে ব্যবহার করছি, এরকম অনেক বিষয় থাকতে পারে। তবে অবশ্যই কিন্তু নোটজেস ইনস্টল করা থাকতেই হবে। এবং আমি এটাও ধরে নিচ্ছি যে আমার মেশিনে আমি যে নোটজেসটা ইনস্টল করেছি, সেই নোটজেসের ভার্সন হচ্ছে 18, 18 ভার্সনটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি আর কি। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম, তাই না? আচ্ছা, এবার ধরেন যে আমি আমার অ্যাপ্লিকেশনটা আমি কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, আমি নোটজেস ব্যবহার করে আমি আমার মেশিনে পুরোপুরিভাবে আমি আমার অ্যাপ্লিকেশনটা রেডি করে ফেলেছি। এখন আমাকে বলেন, আমি আমার মেশিন থেকে, আমার কম্পিউটার থেকে কি আমি আমার অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারবো না? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আমি আমার মেশিন থেকে নোটজেস অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারবো। কিন্তু কেমন? এবং সাধারণত আমার মেশিনে আমি পুরো সেট আপটা করে রেখেছি। সাধারণ ক্ষেত্রে কিন্তু এটা কোনো ধরনের একটা প্রবলেম ক্রিয়েট করে না। ঠিক আছে? আমি আমার কম্পিউটারে বসে কোনো একটা আমি নোটজেস অ্যাপ্লিকেশন বানিয়ে ফেললাম, সেটা আমার মেশিন থেকে সেটাকে রান করতে সাধারণত আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করি না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা জিনিস চলেন জেনে নেই। এই যে আমি নোটজেস অ্যাপ্লিকেশনটি বানালাম, এখন আমি একটা মেশিনও ব্যবহার করছি এখানে। এখন আমার মেশিনে তো একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে নাকি? এই অপারেটিং সিস্টেমটা হতে পারে হচ্ছে কোনো একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, হতে পারে সেটা কোনো একটা লিনাক্স অপারেটিং সিস্টেম, কিংবা হতে পারে সেটা কোনো একটা ম্যাক অপারেটিং সিস্টেম। আমি ধরে নিচ্ছি আরও একটা জিনিস, যে আমি আমার কম্পিউটারে আমি যে অপারেটিং সিস্টেমটি আমি ব্যবহার করছি, সেটি একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আমি একটু মাঝখানে বলি, দেখেন আমি কিন্তু মেশিন রিলেটেড অনেক কথা বলছি, কারণ এই যে ডকারটা আমরা শিখবো, ডকারটা মূলত আমার মেশিন থেকে অ্যাপ্লিকেশনটাকে রান করার ক্ষেত্রেই আসলে আমাদের একটু গুরুত্ব কিন্তু বেশি দিবে আর কি। তার আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, এবং সেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কি ইনস্টল করা আছে? আপনার নোটজেস ভার্সন 18 ইনস্টল করা কিন্তু আছে। এবং আমার মেশিন থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা, আমি ধরেন একটা অ্যাপ্লিকেশন বানিয়ে ফেললাম, সেটা কিন্তু আমি ঠিকঠাক মতো রানও করতে পারছি। তো এতটুকু পর্যন্ত আমাদের কিন্তু বিশেষ কোনো প্রবলেম কিন্তু নাই। বাট প্রবলেমটা কখন আসবে, তাই না? প্রবলেমটা ঠিক তখনই আসবে যখন আমি আমার অ্যাপ্লিকেশনটি ধরেন গিটহাবে করে হোক বা যেভাবে হোক না কেন, আমি আরেকজন ডেভেলপারের সাথে যখন আমি আমার প্রজেক্টটা শেয়ার করব।
এবং উনি যখন ওই প্রজেক্টটা ওনার কম্পিউটার থেকে রান করতে যাবেন তখনই কিন্তু মূল ঝামেলাটা তৈরি হয়ে যায়। কিভাবে সেটা? ধরেন আরেকজন ডেভেলপারকে আমরা দেখতে পাচ্ছি, ধরেন যে উনি যে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করছেন সেই অপারেটিং সিস্টেমটি হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম, এবং ওনার মেশিনে অর্থাৎ লিনাক্সের যে অপারেটিং সিস্টেম উনি ব্যবহার করছেন সেখানে উনি নোড.জেএস ইনস্টল করে রেখেছেন 12। হতেই পারে, এভাবে একটা কল্পনা করে ফেলেন আর কি। কথা বুঝতে পারছেন সবাই নাকি? যেখানে আমি প্রজেক্টটি আসলে পুরোপুরিভাবে বানিয়েছি এবং আমার প্রজেক্টে নোড.জেএস এর ভার্সন ইনস্টল করা আছে 18 কিন্তু আমি আরেকজনের সাথে আমার প্রজেক্ট আমি শেয়ার করলাম, ওনার অপারেটিং সিস্টেমে নোড.জেএস এর ভার্সন ইনস্টল করা আছে কত? 12। প্রশ্ন হচ্ছে আমি আমার মেশিন থেকে আমার প্রজেক্টটি কিন্তু আমি রান করতে পারবো, কোনো প্রবলেম হবে না। এটা নিশ্চয়ই আমরা সবাই অলরেডি জানি এবং আপনারাও কিন্তু রিয়েল লাইফে দেখেছেন এটা কোনো প্রবলেম করে না কিন্তু। বাট প্রবলেমটা হয় কখন? প্রবলেমটা তখনই হবে এই লোক মানে আরেকজন ডেভেলপার যিনি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন এবং যার মেশিনে নোড.জেএস 12 ইনস্টল করা আছে। খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন। এখন আমার এই প্রজেক্টটা ওনাকে আমি দিয়েছি, উনি কি রান করতে পারবেন? ওনার লিনাক্স অপারেটিং সিস্টেম আছে এক, দ্বিতীয়ত কি নোড.জেএস 12 ভার্সন কিন্তু ইনস্টল করা আছে, উনি কি রান করতে পারবেন? উত্তর হচ্ছে উনি কিন্তু রান করতে পারবেন না। কেন? দেখেন এখানে একটা মজার জিনিস হচ্ছে, মানে কেন রান করতে পারবেন না? কারণ ওনার মেশিনে নোড.জেএস 12 ইনস্টল করা, ঠিক আছে? ওনার মেশিনে নোড.জেএস 12 ইনস্টল করা আছে কিন্তু, ঠিক আছে? কারণ আমার মেশিনে নোড.জেএস এর ভার্সন ছিল 18, সো আমার মেশিন থেকে প্রজেক্টটা খুব নির্দ্বিধায় রান হয়ে গেছে। তো ওনার যেহেতু 12 ভার্সন নিশ্চয়ই অনেক ওল্ডার একটা ভার্সন, তাই না? সো ওনার মেশিন থেকে কিন্তু আমার নোড.জেএস অ্যাপ্লিকেশনটা কিন্তু রান করবে না, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি ওই লোকটাকে বলতে পারি, শোনো লিনাক্স অপারেটিং সিস্টেম তো তুমি ব্যবহার করছো, আমার প্রজেক্টটি রান করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি একটু তোমার নোড.জেএস ভার্সনটা আনইনস্টল করে তুমি একটু নতুন ভার্সন ইনস্টল করে ফেলো এবং মিনিমাম 18 ভার্সনটা তুমি ইনস্টল করে ফেলো। তো ধরে নিচ্ছি উনি আমাদের কথা শুনে উনি ধরেন যে নোড.জেএস এর ভার্সন 18 ইনস্টল করে ফেললেন। হ্যাঁ, এখন কিন্তু কি হবে আপনার? যখনই উনি এটা চেঞ্জ করে ফেলবেন, ধরে নেওয়া যায় যে আমরা ধরে নিচ্ছি যে নোড.জেএস এর ভার্সনটা চেঞ্জ করলে হয়তো আমার অ্যাপ্লিকেশনটা রান হয়ে যাবে, ধরে নিচ্ছি, এবং তখন কিন্তু অ্যাপ্লিকেশনটা আসলে রান করে ফেলেছে। কথা বুঝতে পারছেন? কিন্তু এখন একটা সমস্যা তৈরি হবে কিন্তু ওনার মেশিনে যেহেতু এর আগে মানে ভার্সন ছিল 12, তো উনি তো এর আগে 12 ভার্সনে অনেক কাজ করেছেন। তো ওনার যে প্রিভিয়াস প্রজেক্টগুলো সেগুলো কিন্তু একটাও ঠিকমতো রান হবে না। প্রবলেম হওয়াটাই খুব স্বাভাবিক, আমরা আমাদের বাস্তব জীবনে কিন্তু সেটাই দেখে থাকি, তাই না? তো উনি যদি ওনার মেশিনে থাকা ওনার প্রিভিয়াস যে ক্লায়েন্ট প্রজেক্ট হতে পারে বা ওনার নিজস্ব কোনো অনেক পোর্টফোলিও প্রজেক্ট হতে পারে, ওগুলোকে যদি উনি রান করতে চান তাহলে কি করতে হবে? আবার আনইনস্টল করে ওনাকে প্রিভিয়াস ভার্সনে কিন্তু যেতে হবে। প্রশ্ন হচ্ছে উনি যখন প্রিভিয়াস ভার্সনে চলে যাবেন, এখন তাহলে আমি যে প্রজেক্টটা শেয়ার করলাম সেটাকে উনি রান করতে পারবেন? সেটা কিন্তু উনি তখন রান করতে পারবেন না। এই প্রবলেমটাই হচ্ছে আমরা ফেস করে থাকি কিন্তু, ঠিক আছে? এবং দ্যাটস দ্য প্রবলেম, ঠিক আছে? সো এই প্রবলেমটা কিন্তু ব্যাপক আকার চলে আসে। দেখেন কতটা ভেজাল, মানে এখানে কতটা ভেজাল হয়, তাই না? আমি আমার প্রজেক্ট দিলাম তোমাকে, তুমি সেই প্রজেক্টটা রান করার জন্য তোমার নোড.জেএস ভার্সন তুমি চেঞ্জ করে ফেলো, ইভেন তোমার পিএইচপি ভার্সনও হয়তো তোমার চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। কথা বুঝতে পারছেন? অথবা এমনও হয় যে আমি ক্লায়েন্টের এমন একটা প্রজেক্টে আমি পেয়েছি যে প্রজেক্টে আমাকে নোড.জেএস এর ভার্সন 12ই হয়তো আমাকে 12ই রান করতে হবে, তখন আমারও তো আসলে জিনিসটা অনেক মানে আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, তাই না? আমি মনে হয় আপনাদেরকে মানে মূল যে ব্যাপারটা সেটা বোঝাতে পেরেছি আর কি। তো এটা একজনের ক্ষেত্রেই দেখেন কত ঝামেলা হয়। এবার ধরেন আমি এই প্রজেক্টটা একজনের সাথে নয়, আমি এরকম অনেকগুলো ডেভেলপারের সাথে শেয়ার করলাম, তাহলে প্রত্যেকটা ডেভেলপারের মাথার চুল সাদা হয়ে যাবে না? বলেন তো দেখি সবাই, ঠিক না? মানে এক একজনের এক এক অপারেটিং সিস্টেম, এক একজনের হচ্ছে এক এক নোড.জেএস এর ভার্সন, এবং আমার প্রজেক্টে যদি তারা তাদের মেশিনে রান করতে চায় তাহলে কি একটা অবস্থা হবে বলেন তো দেখি সবাই? মারাত্মক ভয়াবহ একটি অবস্থা কিন্তু তৈরি হবে, তাই না? সো এই হচ্ছে বিষয়। আমরা এটাও বাদ দিলাম, আমরা যে প্রজেক্টটি নিয়ে আমরা কাজ করছি সেটা তো আমাদের কোনো একটা মানে ক্লাউড সার্ভারেও তো আমাদেরকে এটাকে রান করতে হবে, তাই না? সেই ক্লাউড সার্ভারেও কিন্তু আমাদের মোটামুটি কি করতে হয়? অনেক কনফিগারেশন করতে হয়, অনেক সেটআপ টেটআপ করে ফেলতে হয় আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। তো এই যে একটা প্রবলেম, এই প্রবলেম থেকে বাঁচার জন্যই আমাদের জীবনে কে চলে আসছে? ডকার, ঠিক আছে? অর্থাৎ এই যে একটা প্রবলেম, আমি আমার মেশিনে বসে আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেই প্রজেক্ট আমি অন্য একজনকে দিলাম, ওনার সিস্টেম অর্থাৎ ওনার লোকাল মেশিনের যেই এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে ওনার প্রজেক্টটি আসলে রান হচ্ছে না, ঠিক আছে? আবার আমি এরকম হয়তো 10 জনের সাথে শেয়ার করতে পারি, 10 জনেরই এনভায়রনমেন্ট 10 রকমের, আমার প্রজেক্টটি ওনারা রান করতে পারছেন না। এই যে ওনারা রান করতে পারছেন না, এই রান করার জন্য অনায়াসেই খুব সুন্দরভাবে আমাদের জীবনে হেল্প করবে কে? ডকার। সো মূলত এই কারণেই আসলে ডকারটা এসেছে আর কি। আপাতত এতটুকু এভাবে চিন্তা করলে চলবে আর কি।
সো এবার তাহলে চলেন শুরু করা যাক। আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি ডকার আসলে কিভাবে এই প্রবলেমটা সলভ করে। ঠিক আছে? মানে আমরা তো এতক্ষণ ধরে দেখলাম যে আমাদের অ্যাপ্লিকেশনে আমার প্রজেক্টটি আমি যখন আমার অনেকগুলো মানুষের সাথে যখন আমি শেয়ার করছি, তখন এই প্রজেক্টটা কিন্তু ওনারা ওনাদের মেশিন থেকে রান করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছেন। তো এখন আমরা একটু জেনে নিতে চাই ডকারের যে মূল আলোচনায় শুরু করার আগে যে আমরা একটু জেনে নিতে চাই এবং আমরা দেখতে চাই যে আসলে ডকার কিভাবে এই প্রবলেমটিকে সলভ করে ফেলে আরকি। তো প্রথমত আমাদের কম্পিউটারে কথা একটু চিন্তা করেন দেখি। ধরেন এটা হচ্ছে আমাদের কম্পিউটার, তো আমাদের কম্পিউটারে একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা লিনাক্স বা ম্যাক থাকতে পারে। আমি উইন্ডোজ ধরে নিচ্ছি যে আমার কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেওয়া আছে। তো এবার আমার একটা কম্পিউটার আছে, সেখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেওয়া আছে। আসলে ডকার ব্যাপারটা কীরকম? ডকার হচ্ছে আমার উইন্ডোজের মধ্যে, জাস্ট এভাবে আমি শুধু চিন্তা করতে বলছি আপনাদেরকে, যে উইন্ডোজের মধ্যে আরেকটি অপারেটিং সিস্টেম, এভাবে আপনি চিন্তা করতে পারেন। কেমন? অর্থাৎ ডকার হচ্ছে আমার অপারেটিং সিস্টেমের মধ্যে আরেকটি অপারেটিং সিস্টেম। এভাবে আপনি জাস্ট কল্পনা করবেন। যদিও একটু বলে রাখা ভালো, আসলে ডকার কিন্তু মানে একটা সেপারেট অপারেটিং সিস্টেম নয়। আমরা অনেক সময় আমরা অনেকেই কিন্তু একটা কাজ করেছিলাম বহু বছর, মানে অনেকেই হয়তো এটা ইউজ করেন যে ভার্চুয়াল মেশিন। আমার উইন্ডোজ হচ্ছে আমার উইন্ডোজ, আমি সেখানে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারি, চাইলে আমি ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারি, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে ডকার হচ্ছে এরকম, আপনি এভাবে চিন্তা করেন যে আমার অপারেটিং সিস্টেমের মধ্যে আরেকটি অপারেটিং সিস্টেম। বাট এই কথাটি কিন্তু ভুল, কারণ ডকার কখনোই আমার অপারেটিং সিস্টেমের মধ্যে আরেকটি অপারেটিং সিস্টেম নয়। সে হচ্ছে একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট। তো আপাতত জাস্ট যেহেতু আমরা অনেকেই এখনও মানে বিগিনার যারা আছেন তারা এভাবে চিন্তা করেন, ঠিক আছে, যে অপারেটিং সিস্টেমের মতন একটা ব্যাপার যেটাকে আইসোলেটেড এনভায়রনমেন্ট বলা হয় আর কি। ঠিক আছে? তো আমরা এখন কি করতে পারি দেখেন। তো আমরা যেটা করব যে এবার ধরেন আমি এখন কি করব, আমার একটা নোটজেস অ্যাপ্লিকেশনকে আমি রান করতে চাই। তাহলে আমি কি করবো এখন? এই যে আমার নোটজেস অ্যাপ্লিকেশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই নোটজেস অ্যাপ্লিকেশনকে রান করার জন্য আমাদের কিন্তু রান টাইম লাগবে। নোটজেস অ্যাপ্লিকেশন রান করার জন্য রান টাইম হচ্ছে নোটজেস শেষ। তো আমি যদি আমার মেইন মেশিন থেকে আমি যদি এটাকে রান করতে চাই, তাহলে কি করতে হবে আমার? অবশ্যই অ্যাপ্লিকেশনটা আমি যখন রান করবো তখন আমার মেশিনে কিন্তু নোটজেস থাকতে হবে। এই কনসেপ্টটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। কেমন? তার মানে আমার মেইন মেশিনে নোটজেস থাকতে হবে এবং নোটজেসের যে ভার্সনটাতে আসলে সে রান করবে, কারণ এক একটা অ্যাপ্লিকেশন কি হয় আপনার, মানে ভার্সনের কিন্তু একটা ব্যাপার থাকে। আমার একটা অ্যাপ্লিকেশন আমি বানিয়েছি, সেখানে 18 কম হলে কিন্তু রান করবে না। আবার এমন একটা অ্যাপ্লিকেশন বানিয়েছি যেখানে 12 হইতে হবে আমাকে, তাই না? সো এরকম কিছু ব্যাপার কিন্তু থাকে এখানে। তো এবার এই যে একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট, বা আমি বলছি যে আলাদা আমার অপারেটিং সিস্টেমের মধ্যে আরেকটা অপারেটিং সিস্টেম, এটা শুধুমাত্র আমি আপনাদেরকে কল্পনা করতে বলছি। তো এবার এই নোটজেস অ্যাপ্লিকেশনটা যদি আমি আমার মেইন মেশিন থেকে রান না করে আমি যদি আমার আইসোলেটেড এনভায়রনমেন্ট থেকে রান করতে চাই, তখন কি করতে হবে? নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার সেই আইসোলেটেড এনভায়রনমেন্টে কিন্তু নোটজেসটা থাকতে হবে কিন্তু। ঠিক আছে? অবশ্যই তখন আমার মেইন মেশিনে নোটজেস আছে নাকি নাই, থাকলেও সেটা কত ভার্সনে আছে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই কিন্তু। কথা বুঝতে পারছেন? আমার এই আইসোলেটেড এনভায়রনমেন্টে হচ্ছে আমার সেই নোটজেসটা থাকতে হবে, এবং এই যে একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট, এটাই হচ্ছে ডকার। কথা ক্লিয়ার? ডকার আসলে এই আইসোলেটেড এনভায়রনমেন্ট হিসেবেই আসলে সে কাজ করে। অর্থাৎ ডকার হচ্ছে এমন একটি আপনার মানে অপারেটিং সিস্টেম শব্দটি বলা ভুল হচ্ছে, তারপর বলছি বোঝার জন্য, যে সে শুধুমাত্র আমার ওই নোটজেস অ্যাপ্লিকেশনটাকে রান করার জন্য সে রান টাইম সহকারে সে কি করে, তার যতটুকু সেটআপ দরকার সে ততটুকু সেটআপ নিয়ে কিন্তু সে আমার অ্যাপ্লিকেশনটাকে রান করে দিচ্ছে আর কি। আমি মনে হয় আপনাদের সবাইকে পুরো ব্যাপারটা বুঝাতে পারলাম আর কি। ঠিক আছে? তাহলে আমরা এখন এই সিদ্ধান্তে আসতে পারি যে ডকার ইজ দ্য ভার্চুয়ালাইজেশন টুল লাইক অ্যানাদার সিস্টেম ইন মাই রানিং সিস্টেম। ঠিক আছে? আমি আবারও বলে নেই, কারণ এই কথাটা বারবার বলছি, কারণ অনেকে ভুল বুঝতে পারবে হয়তো পারেন যে ডকার কিন্তু নট লাইক এ ওএস, মানে এটা কিন্তু একটা কমপ্লিট কি না আপনার একটা অপারেটিং সিস্টেম নয়, একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট। ওকে? আচ্ছা, এবার আমরা এইমাত্র জেনে নিলাম ডকার ইজ এ ভার্চুয়ালাইজেশন টুল লাইক অ্যানাদার সিস্টেম ইন মাই রানিং সিস্টেম। ঠিক আছে? তো এবার আসেন আমরা একটু ডেভেলপার এন্ডে চলে যাই। আমি ডেভেলপার, ওকে, আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি, আপনারা ইতিমধ্যে সেটা জেনেছেন, এবং আমার এই প্রজেক্টটি রান করার জন্য অ্যাপ্লিকেশনটি রান করার জন্য কিন্তু আমার নোটজেস ভার্সন 18 থাকতে হবে আর কি। তো ডকার কি করে? ডকারে একটা কনসেপ্ট আছে, নাম হচ্ছে আপনার ডকার ইমেজ। আমি আবারও বলি, ডকার ইমেজ কি, এটা নিয়ে কি করে কি হয় না হয়, এটা আসলে মানে মেনলি কি কাজ করে, এই নিয়ে বিস্তারিত আলোচনা আমরা সামনে করব। আমরা এখন শুধু একটু বোঝার চেষ্টা করব যে ডকার এই প্রবলেমটাকে কিভাবে সলভ করে ফেলে। কথা ক্লিয়ার? আচ্ছা, তো ডকার ইমেজ বলে একটা ব্যাপার আছে। সো ডকার ইমেজ, এই যে ডকার ইমেজটা আপনি দেখতে পাচ্ছেন, এই ডকার ইমেজে আমি কি করব এখন? আমি এই ডকার ইমেজে আমার অ্যাপ্লিকেশনের যত ডিপেন্ডেন্সি, যত সোর্স কোড, যত ফাইল হাবিজাবি সব কিছু আমি কিন্তু তাকে দিয়ে দিব। নিশ্চয়ই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, তাই না? এখন মজার জিনিস হচ্ছে, এই ডকার ইমেজের মধ্যে আমি আমার অ্যাপ্লিকেশনের সকল ফাইলগুলো তো দিয়ে দিবই, পাশাপাশি এই অ্যাপ্লিকেশনটা রান টাইমটাও দিয়ে দিব। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা যে রান করবে সেজন্য আমি আমার এই যে নোটজেস দেখতে পাচ্ছেন ভার্সন 18, আমি এই আমার ডকার ইমেজের মধ্যে
আমি রান টাইমটা আমার ভার্সন সহকারে কিন্তু দিয়ে দিব। মানে ডকার ইমেজকে আমি বলে দিচ্ছি, শোনো ডকার ইমেজ, এই যে আমি তোমাকে একটা অ্যাপ্লিকেশন দিলাম, এটা রান করতে চাইলে কিন্তু শোনো নোট.js এর 18 ভার্সন লাগবে, তুমি কিন্তু এটাকে নোট.js 18 ভার্সন দিয়েই রান করবা। আশা করছি যে আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এবং মজার জিনিস হচ্ছে, তখন আমি একজন ডেভেলপার, আমার মেশিনে নোট.js আছে কি নাই, যদি নাও থাকে তাতেও আমাদের কোনো সমস্যা নাই, থাকলেও সেটা কোন ভার্সন আছে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনার কোনো কারণ নাই। কথা ক্লিয়ার? কারণ ডকার ইমেজে আমার অ্যাপ্লিকেশনটি আমি দিয়ে দিলাম, পাশাপাশি ডকার ইমেজকে বলে দিলাম, শোনো তুমি অ্যাপ্লিকেশনটিকে রান করার জন্য তুমি নোট.js ভার্সন 18 সহকারে কিন্তু তুমি সেটাকে রান করবা। আমার ধারণা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। ওকে, আপাতত শুধু এতটুকু জানলেই চলবে, কেমন? এবার আমার ইমেজ রেডি, খুব ভালো কথা। এবার আমি কি করব, আমার মেশিন থেকে যদি আমি এটাকে রান করতে চাই, তাহলে ডকার কন্টেইনার বলে একটা ব্যাপার আছে। আমি আবারও বলছি, ডকার কন্টেইনার কি, এটা নিয়ে বিস্তারিত এটা নিয়ে আমরা মানে আলোচনা করব। শুধু এতটুকু জেনে নেন যে আমার প্রজেক্টটাকে প্রথমে ডকার ইমেজ বানাতে হবে, এবং ইমেজ বানানোর সময় মানে এটা নোট.js হলে নোট.jsটা আমি তার ভিতরে দিয়ে দিব। আমার যদি এখানে কি হয় আপনার মানে যদি আপনার এখানে পিএইচপি হয়, পিএইচপিটাও তাকে আমি বাইন্ড করে দিয়ে দিব, তাই না? পাইথন হলে পাইথনটা আমি তাকে ভিতরে দিয়ে দিব আর কি, ঠিক আছে? এরপর আমার এই ডকার ইমেজটাকে আমি কি করব, রান করার জন্য ডকার কন্টেনার লাগবে। ডকার কন্টেনার হয়ে তারপর সেটাকে আমি কি করব, আমার মেশিন থেকে রান করে ফেলতে পারবো আর কি। আমি প্রসেসটা আপনাদেরকে বারবার বলছি, দেখেন, প্রথমত আমার একটা ডকার ইমেজ থাকতে হবে, ঠিক আছে? আমি একটু ইমেজটা একটা কাজ করি, আমরা অলরেডি বুঝে ফেলেছি যে ডকার ইমেজ মানে হচ্ছে আমার ফুল অ্যাপ্লিকেশনের যাবতীয় সব কিছু, পাশাপাশি এটা যে রান করবে সেই রান টাইমটা সহকারে কিন্তু এখানে আছে, তাই না? সো আমি এখন কি করব, আমি আপাতত আমার জাস্ট ডকার ইমেজের চেহারাটাকে একটু চেঞ্জ করে দিলাম আর কি। এখন আসেন আমরা জাস্ট ফ্লোটা দেখি। প্রথম কথা হচ্ছে, আমি একজন ডেভেলপার, আমি আমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটাকে সর্বপ্রথম ডকার ইমেজ বানাবো, তারপর সেটা রান করার জন্য আমি ডকার কন্টেইনারের মাধ্যমে আমি সুন্দরভাবে সেটাকে রান করে ফেলবো। কথা ক্লিয়ার? এবং এখানে কিন্তু একটা মুখ্য বিষয় হচ্ছে ডকার ইমেজ। মানে ডকার ইমেজটাই কিন্তু আপনার কি বলা যায়, মানে এটা কিন্তু একটা মানে একটা মূল বিষয়, কেমন? এবং এখানে বারবার একটা জিনিস মাথায় রাখবেন, ডকার ইমেজের মধ্যে আমি শুধু আমার অ্যাপ্লিকেশনটাকে দিয়ে দেই নাই। এখানে কি করেছি আমি কিন্তু আমার এটা যে রান হবে, হ্যাঁ, নোট.jsটাকে সাথে আমি কিন্তু দিয়ে দিয়েছি আসলে, কেমন? সো আমি একজন ডেভেলপার, সো আমি কি করছি, প্রথমত আমার এই যে ডকার ইমেজ, সেই ডকার ইমেজটাকে আমি আসলে আমি বিল করে ফেললাম, এবং এই বিল করে ফেলার পরে কিন্তু সেটা আমি কি করছি, ডকার কন্টেনার দিয়ে কিন্তু আমি আমার ফুল প্রজেক্টটাকে আসলে রান করছি আর কি, ঠিক আছে? এই প্রসেসটা আমি আবারও বলি সবাইকে, এটা বারবার বলছি কারণ এই জিনিসটা মাথায় রাখবেন যে ডকার ইমেজ ডকার কন্টেনার দিয়ে রান হয়, ঠিক আছে? যেমন আমি কি করব, যে আমি জাস্ট ডকার ইমেজ বানাবো, দেন সেই ডকার ইমেজটাকে আমি কি করব, ডকার কন্টেনার দিয়ে রান করব, শেষ। এটা আমি আমার মেশিনে করছি। এবার আসেন, আমি এখন তাহলে অন্য আরেকজন ডেভেলপার, তার সাথে আমি কি শেয়ার করব? ইয়েস, আমি এই যে ডেভেলপার, ওনার অপারেটিং সিস্টেম লিনাক্স নাকি ম্যাক নাকি না উইন্ডোজ সেটা আমার জানা দরকার নাই। ইভেন ওনার মেশিনে নোট.js কি ইনস্টল করা আছে, কত ভার্সন ইনস্টল করা হয়েছে, তাতে আমাদের কিছুই যায় আসে না। এই যে ডকার ইমেজটা দেখতে পাচ্ছেন, আমি শুধুমাত্র ওনার মেশিন ডকার ইনস্টল করা থাকতে হবে। তো আমি ওনাকে কি করব, ওনার সাথে আমি এখন এই ডকার ইমেজটা শেয়ার করে দিব। কথা বুঝতে পারছেন? তো এই ডকার ইমেজটা উনি ওনার মেশিনে যে ডকার ইনস্টল করেছেন, ওইখান থেকে উনি ওনার মেশিন থেকে থাকা ডকার কন্টেনার দিয়ে উনি অ্যাপ্লিকেশনটাকে রান করে ফেলবেন, ঠিক আছে? সেম একইভাবে আরেকজন ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, ওনার সাথেও আমি কি করব, আমার ডকার ইমেজটা শেয়ার করব, এবং উনি যেটা করবেন, এই ইমেজটাকে ওনার মেশিনের মাধ্যমে উনি কি করবেন, উনি সেটাকে ডকার কন্টেনার দিয়ে রান করে ফেলবেন। আশা করি আমি আপনাদের সবাইকে সম্পূর্ণ ব্যাপারটা বুঝাতে পারলাম। আমি আবারও বলছি, এই শব্দটা আমি বারবার বলছি আসলে, তারপরে একটু দেখেন। তাহলে আমাদের মূল প্রসেসটা কি, আমি আমার ফুল প্রজেক্টটাকে ডকার ইমেজ বানাবো, যেখানে আমার অ্যাপ্লিকেশনটা রান করার জন্য যে রান টাইম সেটাও থাকবে, এবং ডকার কন্টেনার হয়ে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের কি করবে, আমরা রান করে ফেলতে পারবো আর কি। আশা করছি যে আমি এই ব্যাপারটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাতে পারলাম আর কি, ঠিক আছে? তো আমরা মোটামুটি আমাদের ডকার কিভাবে কাজ করে, অর্থাৎ একটা ডকারের মাধ্যমে আমরা কিভাবে একটা অ্যাপ্লিকেশনকে রান করবো সেটা বারবার করে আমরা দেখে ফেলেছি আসলে। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু চলে আসে, সেটা হচ্ছে ওয়্যার ডকার মানে আমরা কোথায় আসলে ডকার ব্যবহার করব? বুঝলাম যে আমরা একটা অ্যাপ্লিকেশনকে ডকারাইজ করে ফেলতে পারি, সেটা নোট.js অ্যাপ্লিকেশন হোক বা পিএইচপি অ্যাপ্লিকেশন হোক কিংবা পাইথন অ্যাপ্লিকেশন হোক, তাই না? তো এখন খুব মানে বড় ধরনের একটা প্রশ্ন হচ্ছে, ওয়্যার ডকার মানে আমরা কোথায় ডকারটা ব্যবহার করব? আমরা কি যে কোনো একটা অ্যাপ্লিকেশনকে পাইলেই সেটাকে ডকারাইজ করে ফেলবো? আমার ধরেন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, আমার কি আসলে একটা ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশনকে ডকারাইজ করে ফেলা উচিত? ঠিক আছে? অথবা আমি ধরেন হচ্ছে যে একটা লারাভেল অ্যাপ্লিকেশনে কাজ করছি, সেই মানে ওই লারাভেল অ্যাপ্লিকেশনটা কি আমার ডকারাইজ করে ফেলা উচিত? উত্তর হচ্ছে
না, কখনোই না। ঠিক আছে? আপনাকে বুঝতে হবে যে কখন ডকার দরকার হবে, কখন কুবারনেটিসের দরকার পড়বে আপনার, কখন ডেভঅপস ইঞ্জিনিয়ার আসলে আপনার প্রজেক্টে আসলে কাজ করবে। ঠিক আছে? তো এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে যে আপনার সফটওয়্যার আর্কিটেকচার সম্পর্কে আপনাকে জানতে হবে। অর্থাৎ আমরা যখন একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, তখন অনেক ধরনের আর্কিটেকচার আসলে থাকে। সেই আর্কিটেকচারগুলোর সম্পর্কে আমি একটু আপনাদের সাথে আলোচনা করছি। আমি একটু বলে রাখি মাঝখানে, আমি সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, যেখানে আমি ডিটেইলে প্রত্যেকটা সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আপাতত আজকে জাস্ট আমি নামগুলো বলছি আর কি। খুবই পপুলার একটা সফটওয়্যার আর্কিটেকচার হচ্ছে মনোলিথিক আর্কিটেকচার, আমাদের রয়েছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, তারপরে এসওএ সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার, ইডিএ ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার, এন্টায়ার আর্কিটেকচার রয়েছে। আমরা নাম শুনেছি অবশ্যই সার্ভারলেস আর্কিটেকচার। ঠিক আছে? এবং খুবই পপুলার হচ্ছে এমভিসি আর্কিটেকচার। ঠিক আছে? ডিডিডিও আছে, ডোমেন ড্রিভেন ডিজাইন, এবং এছাড়া আরও অনেক 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 সফটওয়্যার আর্কিটেকচার আসলে আছে। অর্থাৎ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার উনি কী করেন, উনি আসলে যখন একটা সফটওয়্যার নিয়ে আসলে চিন্তাভাবনা করেন, তখন এই সফটওয়্যারটা কোন আর্কিটেকচারে বানালে আসলে ভালো হবে সেটা কিন্তু উনি সিদ্ধান্ত নিয়ে থাকেন আর কি। ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে এত এত সফটওয়্যার আর্কিটেকচার আছে, সাধারণত আমরা কি করব জানেন? মাইক্রো সার্ভিসে যেটা হয়, একটু আমি এখন খুব বেশি ডিটেলে বলছি না, খুব ছোট করে যদি বলি যে মাইক্রো সার্ভিসে যেটা হয়, আমাদের একটা অ্যাপ্লিকেশনে অনেক অনেক ছোটো 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 সার্ভিসে কিন্তু ভাগ করা থাকে, এবং প্রচুর পরিমাণে সার্ভিস থাকতে পারে একটা অ্যাপ্লিকেশনে। ঠিক আছে? যখন একটা অ্যাপ্লিকেশনে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে যখন অনেক 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 সার্ভিস মিলে একটা আসলে অ্যাপ্লিকেশন হয়, তখন এই যে এত এত সার্ভিস, এই সবগুলো সার্ভিসকে ম্যানেজ করার জন্য, মেনটেন করার জন্য, রান করার জন্যই আসলে কি হয়, আমাদের আসলে ডকারের দরকার হয়। ঠিক আছে? এবং সেগুলোকে মেনটেন করার জন্য আমাদের দরকার হচ্ছে কুবারনেটিসের দরকার হয়। ঠিক আছে? পাশাপাশি হচ্ছে আমাদের গিট ল্যাব ইউজ করে আমাদের এখানে একটা সিআইসিডি পাইপলাইন তৈরি করার ব্যাপার পড়ে যায় আর কি। আমাদের জেনকিন্স ইউজ করতে হয় আমাদের প্রজেক্টের মধ্যে, আমরা প্রমিথিউস ব্যবহার করে থাকি, কিংবা আমরা অ্যানসিবলের মতো স্ট্যাকগুলোকে ব্যবহার করে থাকি আসলে। এবং এই সকল জিনিসগুলো মিলিয়ে আমাদের একটা সিআইসিডি পাইপলাইন আসলে তৈরি করে ফেলতে হয়। আমি ভবিষ্যতে আপনাদেরকে সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে এবং আমাদের সিআইসিডি পাইপলাইন নিয়ে আমি আসলে বিশদ আলোচনা করবো আর কি। ঠিক আছে? তো আপাতত জাস্ট এই কনসেপ্টটুকু দিয়ে রাখলাম। এতটুকু আলোচনায় আমরা এটাই বুঝতে পারলাম যে আসলে ডকার আমি শিখেছি, এর মানে এই না যে আমি একটা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো সেটাকে আমাকে ডকারাইজ করে ফেলতে হবে। হ্যাঁ, আমি লারাভেল দিয়ে একটা মনোলিথ আর্কিটেকচার ব্যবহার করে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, এর মানে এই নয় যে আমার ওটাকে কী করে ফেলতে হবে, আমাকে ডকারাইজ করে ফেলতে হবে, ব্যাপারটি কিন্তু তা নয়। হ্যাঁ, ডকারাইজ আপনাকে করতেই হবে, ডকার আপনাকে ইউজ করতেই হবে, কুবারনেটিস আপনাকে ব্যবহার করতে হবে। কখন? যখন আপনি বিশাল বড় একটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে যখন আসলে আপনি কাজ করা শুরু করবেন। ঠিক আছে? আশা করছি আপনারা ব্যাপারটা কিছুটা হলে বুঝতে পেরেছেন। আমরা ডিটেইলে ইনশাল্লাহ আস্তে আস্তে সামনে আমরা জানতে থাকবো আর কি। এরপরে আসেন আমরা দেখি যে আমরা আসলে কী কী শিখবো। ঠিক আছে? আমরা আসলে আমাদের এই যে আমি একটা সিরিজ বানাচ্ছি আসলে, সো এই সিরিজটাতে আমরা আসলে ধারাবাহিকভাবে আমরা কোন কোন জিনিসগুলোকে কভার করব। তো প্রথমত আমরা ডকার ইনস্টলেশনটা দেখব। ডকার ইনস্টলেশন উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকে খুব সহজ। উইন্ডোজে একটু কাহিনী আছে, কারণ আমাদের ডকারটা কিন্তু লিনাক্স কার্নেল ব্যবহার করে থাকে, তো যার কারণে আমরা উইন্ডোজে কী করতে হয়, আমাদের লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন সেট আপ করে তারপরে হচ্ছে আমাদেরকে ডকার নিয়ে কাজ করতে হয় আর কি। কেমন? সো ডকার ইনস্টলেশন প্রসেসটা দেখাবো, আমি উইন্ডোজেও দেখাবো, পাশাপাশি লিনাক্স ম্যাকেও আমি যদি সুযোগ পাই আমি দেখাবো। পাশাপাশি ডকার ইমেজ এবং কন্টেনার নিয়ে আমি বিশদ আলোচনা করব, ডকার ফাইল, ডকার স্ট্রাকচার নিয়ে কথা বলবো, ডকার হাব নিয়ে আমি বিশদ আলোচনা করব, ডকার সার্ভিস সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব, ডকার কম্পোজ নিয়ে, ডকার ভলিউমস নিয়ে, এবং ডকার নেটওয়ার্কিং নিয়েও কিন্তু আমি অনেক কথা বলবো, ডকার সোয়ার্ম নিয়ে আমি কথা বলবো, ডকার হচ্ছে অর্কেস্ট্রেশন নিয়ে আমি প্রচুর কথা বলবো, সিকিউরিটি এবং রেজিস্ট্রি নিয়ে আলোচনা থাকবে, ডকারের সাথে আমরা কীভাবে গিটহাব অ্যাকশন নিয়ে কাজ করতে পারি সেই বিষয়গুলো কিন্তু আমি কথা বলবো। মাঝখানে একটু বলে রাখি, আমি চেষ্টা করব যে আস্তে আস্তে ধারাবাহিকভাবে সিআইসিডি পাইপলাইন কি, হ্যাঁ, কীভাবে আসলে একটা সিআইসিডি পাইপলাইন তৈরি হয়, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে জানানোর চেষ্টা করব। আমি আপনাদের সাথে এই সেশনেই, মানে এই সিরিজেই ডকার এবং কুবারনেটিস তারা কেন আসছে, আমরা ডকার শব্দটা শুনেছি, কুবারনেটিস শব্দটা শুনেছি, আমরা আজকে মোটামুটি ডকার সম্পর্কে জানার চেষ্টা করেছি। সো কুবারনেটিস জিনিসটা কি আসলে, সেই জিনিসটা নিয়েও কিন্তু আমি একটু আলোচনা করার চেষ্টা করবো, এবং আরও অনেক অনেক বিষয় নিয়ে হয়তো আমি এই মুহূর্তে জানিও, মানে আমি এই মুহূর্তে আমি লিস্টে হয়তো রাখি নাই, কিন্তু এমন অনেক বিষয়, সেই বিষয়গুলো নিয়েও হয়তো আমি আলোচনা করতে পারি আর কি। ঠিক আছে? এবং পাশাপাশি আমরা আরও একটা কাজ করবো, যেমন আমি যেটা করবো আপনার, যে আমি ডকার দিয়ে অনেক মজার মজার প্রজেক্ট করার ট্রাই করবো। যেমন ডকার থেকে আমি রান করার চেষ্টা করবো MySQL, মঙ্গোডিবি, পোস্টগ্রেসকিউএল, রেডিস, অর্থাৎ কিছু ডেটাবেস রয়েছে আমাদের, মঙ্গোডিবি রয়েছে, পোস্টগ্রেসকিউএল রয়েছে, রেডিস, MySQL রয়েছে। হ্যাঁ, সো এই মানে আমার মেশিনে কি হবে না, মানে আমি এই ডেটাবেসগুলো ডকারের মাধ্যমে রান করবো, আমাদের মেশিনে আসলে আমরা এগুলো লোকাল মেশিনে আমরা আসলে সেট আপ করবো না আর কি। ঠিক আছে? আমরা কমপ্লিট একটা নোটজেস অ্যাপ্লিকেশনকে কীভাবে ডকারাইজ করতে হবে, রিয়েক্টজেস, নেক্সটজেস অ্যাপ্লিকেশনে আমি কীভাবে ডকারাইজ করে কাজ করতে পারি, তাই না? এবং কমপ্লিট একটা মার্নস্টেক প্রজেক্টকে কীভাবে আমরা ডকারাইজ করে
আমরা আসলে প্রতিনিয়ত সেখানে কাজ করব, সেই বিষয়গুলো আসলে আমি দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এখানে আমার ভিডিওটি যারা দেখছেন, আমি বিশ্বাস করি যে অনেকেই হয়তো ওয়ার্ডপ্রেস ডেভেলপার। সো ওয়ার্ডপ্রেস নিয়ে কীভাবে ডকারাইজ করে কাজ করতে হয়, লারাভেলে কীভাবে কাজ করতে হয়, একটা জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনকে আমরা কীভাবে ডকারাইজ করে ফেলতে পারি, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করবো আর কি। এবং আরও অনেকগুলো বিষয় যেটা হয়তো আমি এই মুহূর্তে আমার মাথায় আসছে না, কিন্তু হয়তো আমি কী করবো, আপনার ওই বিষয়গুলো নিয়ে হয়তো ডকার নিয়ে হয়তো আমরা সেই বিষয়গুলো নিয়েও আসলে কথা বলবো আর কি। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমি আপনাদের সাথে মোটামুটি হচ্ছে ডকার নিয়ে এতক্ষণ ধরে অনেকক্ষণ কথা বললাম। আমি বিশ্বাস করি যে আপনারা যারা প্রথম থেকে এই সম্পূর্ণ সেশনটি দেখেছেন, আমার বিশ্বাস যে আমি আপনাদেরকে অন্তত বোঝাতে পেরেছি, যাদের কাছে ডকার শব্দটা একটা মানে নতুন শব্দ ছিল, ডকারের মানে কিছুই বুঝতেন না, আমার ধারণা যে আমি আপনাদেরকে মোটামুটিভাবে ডকার আসলে কি, কেন আসলে আমাদের জীবনে ডকার দরকার হবে, এই সম্পর্কে ছোট্ট একটা ধারণা হয়তো আমি দিতে পেরেছি আসলে। এবং আমি বোঝানোর ক্ষেত্রে আমি এমন কিছু বিষয় বলেছি যেটা আসলে খুবই একেবারে মানে বাচ্চা টাইপের জিনিস হয়ে গেছে, বাট আমার উদ্দেশ্য হচ্ছে একেবারে যারা নিউ, যারা একেবারে বিগিনার, তারা যেন কনসেপ্টটা বুঝতে পারেন আর কি। তবে আপনি যখন ডকার নিয়ে কাজ করা শুরু করবেন, কাজ করতে করতে দেখবেন যে আপনি কিন্তু আস্তে আস্তে ডকারের একেবারে ইন ডিটেল এবং ইন ডেপথ প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি বুঝতে পারছেন আসলে। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আমরা। আমাদের এই সিরিজটা যেন আমি সুন্দরভাবে যেন শেষ করতে পারি, সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আমার এটাই হচ্ছে প্রথম সিরিজ আসলে। সো এই প্রথম সিরিজটার জন্য আমি সুন্দরভাবে শেষ করে ফেলতে পারি, সেজন্য দোয়া করবেন। এবং হচ্ছে এই তো, আর ধারাবাহিকভাবে আমি প্রতি সপ্তাহে চেষ্টা করবো যেন ডকারের রিলেটেড বিভিন্ন ভিডিও যেন আমি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আর কি। তো দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে।